আচ্ছা। এই ওয়েট ওয়েট, তোমরা কি দুজনে একসাথে এসেছো? আপু পরে বলবো, আগে তুমি আমাকে তোমার রুমে নিয়ে চলো। সারা রাত বাসে ছিলাম, এখন ফ্রেশ হওয়ার দরকার। তুমি আমার রুমে যাবে কেন? চলো, তোমাকে আমি ভাইয়ার রুমে দিয়ে আসি। আপু প্লিজ, এখন তোমার রুমে চলো। ভাবি, বাড়ি ভর্তি মেহমান, এখন তুমি যদি আমার রুমে যাও সেটা কি ভালো দেখাবে? এমন সময় রাজের বাবা মা আর অভি আসলো। কে এসেছে রাইসা? মা, ভাইয়া আর ভাবি আসছে। কে এসেছে? তোমরা এসে দেখো না। ভাবি, চলো আপাতত লিভিং রুমে বসো, তারপর না হয় আমার রুমে যাবে। রানী এসে লিভিং রুমে সোফায় বসলো। অভি রানীকে দেখে তো পুরাই অবাক। রানী, তাহলে তুই আমার ভাবি? হ, কপাল দোষে। এটা কেমন কথা বৌমা? কেন তুমি বুঝতে পারছো না? বৌমা তো ঠিকই বলেছে, আমি বাঁদরের গলায় মুক্তমালা ঝুলিয়ে দিয়েছি। রানী বাবা মাকে মুখে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আঙ্কেল আন্টি? রাজের মায়ের খুব বিরক্ত লাগছে রানীর মুখে আন্টি ডাকতে শুনে। রাজের মা রানী দিয়ে ব্রক্ষু চোখে তাকিয়ে বলল, আঙ্কেল আন্টি মানে কি? আমরা তোমার শ্বশুর শাশুড়ি না? বাবা মা বলে ডাকতে কি লজ্জা লাগে? মা, তুমি কোন মুখে আশা করো ওর মুখ থেকে মা ডাক শোনার? ও যে এসেছে আমার সম্মান রক্ষা করতে, সেটাই তো আমাদের ভাগ্যের ব্যাপার। ভাইয়া যা ওর সাথে করেছে, আমি হলে তো আসতামই না। রাজ উপরে দাঁড়িয়ে সবটা দেখছে। রাজ মনে মনে বলছে, আমি ভাবতেও পারিনি তুমি আমার বউ। আগে জানলে হয়তো বাসর রাতে খারাপ বিহেভ করতাম না, বাসরটা করেই নিতাম। সমস্যা নেই রানী, আমি জানি তোমাকে মানাতে আমার অনেক কষ্ট হবে। আমিও প্রস্তুত। এবার থেকে আমি হয়ে যাব তোমার ডেঞ্জারাস ক্রেজি বর। আমি একটু ফ্রেশ হতে চাই, বাকি কথা তারপর হবে। ওকে মা, তুমি রাইসার সাথে ওর রুমে যাও। ঠিক আছে বাবা। অভি, আমার লাগেজটা নিয়ে আয়। ওই, আমি তোর চাকর না, পারবো না আমি। বাবা অভি কান ধরে বলল, ওই তুই কি? ও তোর বড় ভাবি, ভাবি বলে ডাকবি, আর তুই না, তুমি বা আপনি বলবি। যা এখন লাগেজ দিয়ে আয়। বাবা, আমার কানটা তো ছাড়ো, লাগছে আমার। দিয়ে আসছি, লাগছে। রানী রাইসের সাথে চলে গেল রুমে। অভিও পিছু পিছু আসলো লাগেজ নিয়ে। রুমে এসে অভি রানী মাথার একটা গাঁটটা মারল। বাড়িতে আসতে না আসতেই ভাবিগিরি শুরু করে দিলি? আবার তুই তুকারি? দাঁড়া, আমি তোর বাবাকে ডাকছি। সরি ভাবি, আর ভুল হবে না। আমি এখন আসি, বাবাকে আর ডাকতে হবে না। যাও ভাবি, ওয়াশরুমে। এমন সময় রাজের মা আর বাবা আসলো। রাজের মায়ের হাতে একটা শাড়ি। বৌমা, তোমাকে একটা অনুরোধ করছি, এই শাড়িটা পরে নিচে এসো, কারণ বাড়ি ভর্তি মেহমান। এখন বউকে যদি বউর মতো না লাগে, তখন ব্যাপারটা কেমন দেখায় তুমিই বলো। আমি আর আপনার বাড়ির বউ হতে পারলাম কোথায়? তবু আপনার অনুরোধ আমি রাখবো আন্টি। মা, তোমার কাছে আমারও একটা অনুরোধ আছে। কি অনুরোধ আঙ্কেল? বাড়িতে যতদিন মেহমান থাকবে ততদিন তুমি আমাদের বাবা মা বলে ডেকো, আর রাজের রুমে থাকবে। কিন্তু আঙ্কেল। প্লিজ মা, আর কোনো কিন্তু টিন্টু বলবে না। ঠিক আছে বাবা। রাজের বাবা মায়ের মুখে হাসি ফুটলো। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নাস্তা রেডি করি। আচ্ছা মা। রানী শাওয়ার নিয়ে শাড়ি পরে সিঁড়ি ভেঙে নিচে নামছে। বাকিরা সবাই ডাইনিং এ বসে আছে। রাজ রানীকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। অভি একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে আর একবার ভাবির দিকে তাকাচ্ছে। ভাইয়া, তুমি তোমার মনে লাড্ডু ফোটাতে অনেক দেরি করে ফেলেছো। এই মেয়ে বড্ড অভিমানী, একে দেখো মানাতে পারো কিনা। আমি একে সেই প্রাইমারি পড়াকালীন থেকে জানি। তোকে এত ভাবতে হবে না, চুপচাপ খেতে থাক। রানী এসে একটা চেয়ার টেনে বসলো। বাহ ভাবি, তোমাকে তো শাড়িতে খুব সুন্দর লাগছে, আর এমনিতেও তুমি খুব সুন্দর। ধন্যবাদ আপু। আপু ধন্যবাদ। কিন্তু আপু, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুমি ডক্টর
তুমি ডাক্তারি পড়ার মাঝেই কেন বিয়ে করতে যাচ্ছ? বিয়েটা পড়া শেষ করেও তো করতে পারতে। বুঝছি না, বরের মেকআপ কিনে কিনে বরের পকেট খালি করতে হবে না? বেচারা দুলা ভাই ডাক্তারি করে যে টাকা ইনকাম করবে তার সবটাই মেকআপ কিনতে কিনতে শেষ হয়ে যাবে। অভি, তুই রানীকে তুই তুই করে কেন বলছিস? ও তোর বড় ভাবি, একটু তো সম্মান কর। রানী রাজের দিকে তাকিয়ে একটা ভেংচি কাটলো। রাজ মনে মনে বলে, একবার তোমাকে হাতের কাছে পাই, ভেংচি কাটার মজা দেখাবো, শালি ইডিয়েট। তোমার বউয়ের প্রতি এত প্রেম এতদিন কোথায় ছিল? অসহায় একটা মেয়ে ঢাকা শহরে নিজের পেট চালানোর জন্য। কথাটা আর শেষ করতে পারলো না, তার আগেই রানী আর রাজ দুজনেই হুঙ্কার দিয়ে উঠল। রাজ, অভি অনেক হয়েছে, এবার তুই চুপ করবি? কথাটা বলে দুজন দুজনার দিকে তাকালো। দারুণ, দুজনার কত মিল। অভি, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমি মোটেও মেকআপ করিনি। মেকআপ করিস না তো? আমাকে বিদেশ থেকে মেকআপ আনতে বললি কেন? বিয়ের দিন মেকআপ করব তাই। হোয়াট এভার, আমি একটা ব্যাপারে হিসাব মেলাতে পারছি না। ভাইয়া আর ভাবি, তোমরা দুজনে কি একসাথে এসেছো? হ্যাঁ, আমরা দুজন একসাথে এসেছি। কিন্তু কি করো? তুই তো ভাবিকে চিনিস না তাহলে? তোর ভাবি আমার ছাত্রী, তোর ভাবি আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে। তাহলে এবার তো বুঝলি আমাদের ভাবি গ্রামের অশিক্ষিত মেয়ে না। এই কথাগুলো তোরা আমাকে আগে বলিসনি কেন? তুই আমাদের সুযোগ দিচ্ছিস, তার আগে যা করার করে ফেলেছিস। রানী এই বাড়িতে শুধু আমার অনুরোধে এসেছে, তাই আমি চাই না তুমি এমন কোনো কাজ করো যাতে রানী আবার কষ্ট পায়। না বাবা, আর ভুল করব না, এবার সবটা ঠিকঠাক করে নিব। রানী মনে মনে বলল, আপনি চাইলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে? কিছুতেই না। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমি কোনো কিছু ঠিক হতে দিব না। বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে আমি চলে যাব। নাস্তা করে রাজ তার রুমে চলে গেল। রাইসা আর রানী রাইসার রুমে আসলো। আপু, আমি এখন একটু ঘুমাবো, শরীরটা খুব ক্লান্ত লাগছে। ঘুমাবো? তবে এখন আর ভাইয়া, রুমে চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসি। আপু প্লিজ, এখন না। বাবা কি বলছো, মনে নেই? বুঝেছি, আমার আর ঘুম হবে না, চলো। রাইসা রাজের রুমের সামনে এসে দরজায় নক করে বলল, ভাইয়া আসবে। আয়, দরজা খোলাই আছে। রাইসা আগে রুমে ঢুকলো, ওর পিছু রানী। ভাইয়া, তোর বউকে তোর রুমে রেখে গেলাম। আচ্ছা, তুই এখন যা। রাইসা চলে গেল। রানী ফ্লোর একটা পার্টি বিছিয়ে নিল। যখনই বিছানার উপর থেকে বালিশ আনতে যাবে তখনই রাজ রানীর হাতটা ধরে ফেলল। কি হলো? আপনি আমার হাত ধরলেন কেন? ফ্লোর না, বিছানায় ঘুমাও। সরি, সেই অধিকার আপনি আমার কাছ থেকে অনেক আগেই কেড়ে নিয়েছেন। এবার হাতটা ছাড়ুন, আমি ঘুমাবো, প্রচন্ড ক্লান্ত লাগছে। রানী, আমাকে ক্ষমা করে দাও। রানী একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ক্ষমা ফর হোয়াট? আমরা কি সবকিছু ভুলে গিয়ে আর 5টা স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে পারি না? কি বললেন? আমরা স্বামী স্ত্রী? কবে থেকে? আমি তো তোমার সেই অচেনা অনুভূতি, যাকে ঘিরে তোমার সমস্ত স্বপ্ন দেখো। অচেনা অনুভূতিটা অচেনাই থাক। স্বপ্নগুলোকে আমি সেদিন উড়িয়ে দিয়েছি, যেদিন আপনি আমাকে মুখ না দেখার দিব্যি দিয়েছিলেন। স্বপ্ন দিয়ে তুমি যে ঘরটা সাজিয়েছো সেটাকে আমি বাস্তব রূপ দিতে চাই। হ্যাঁ সাজিয়েছি, তবে সেটা বালি ঘর। সমুদ্রের ঢেউ এসে ঘরটা ভেঙে চুরে ঘুরিয়ে দিয়েছে। আমাকে আর একটা সুযোগ দাও। বুঝছে, এই রুমে এই মুহূর্তে থাকা আমার পক্ষে সম্ভব না। আপনার বাবা খুব করে অনুরোধ করেছিল বলে এসেছি। ভেবেছিলাম আপনার মুখ হয়তো দেখবো না, কোনো রকম বিয়ের অনুষ্ঠান মিটে গেলে তারপরে দিনই চলে যাব। কিন্তু আপনি যে আমার বর সেটা জানলে আমি কখনোই আসতাম না। বলে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে আসলো। রাজ বোকার মতো রানীর যাওয়ার পানে তাকিয়ে রইল আর মনে মনে বলল, এই মেয়েকে মানানো এতটা সহজ হবে না। বাবা ঠিকই বলেছে, আমার জন্য সে বেস্ট লাইফ পার্টনার নিয়ে এসেছে, শুধু আমি চিনতে পারিনি। রাজ রিশাদকে ফোন দিল। হ্যালো দোস্ত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো। তুই? আলহামদুলিল্লাহ,
আমিও ভালো আছি। তোকে একটা আশ্চর্যের খবর জানাবো। কি এমন ব্যাপার যে আশ্চর্য হতে হবে? তুই একটা কাজ কর, এখনই চলে আয় আমাদের বাড়ি। আগে খবরটা তো বল। বলছি, আমার বউকে জানিস? না বললে জানবো কিভাবে? আমাদের ছাত্রী রানী। কি তুই শিওর? তোর শালা শিওর না হয়ে বলি তোকে, কাল আমরা একসাথে এসেছি আমাদের বাড়ি। এখন তুই কি চাস? বড্ড ভুল করে ফেলেছি রে। আগে যদি জানতাম রানী আমার বউ, তাহলে এই ভুলটা কোনোদিন করতাম না। এই জন্য বলছি তুই তাড়াতাড়ি আয়, তোর হেল্পের প্রয়োজন। আর শালা, তুই কালকে কাজটা কি করলি? একটা মেয়ে ঠিক মতো করে প্রপোজও করতে পারলি না। প্রপোজ করার কি স্ত্রী? আমি তোমার ক্যাপ্টেন টিন হতে চাই, তুমি কি আমার কাগজের ব্যালোরিনা হবে? বাদ দে, আমি আসছি তোর বাড়ি, বিকেলেই এসে পড়বো। ওকে, রাখছি, সাবধানে আসিস। ওকে, বাই। এদিকে রানী মিনাকে ফোন করলো। হ্যালো মিনা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আমিও ভালো আছি। কি করছিস? এই তো ভার্সিটিতে যাব, তাই রেডি হচ্ছি। তোকে আর ভার্সিটিতে যেতে হবে না, চলে আয় আমার শ্বশুর বাড়ি। এখানে তো একটা মস্ত বড় ড্রামা হতে যাচ্ছে, তুই মিস করবি কেন? চলে আয়। মানেটা কি? একটু পরিষ্কার করে বল। বলছি আমার বরকে জানিস? কে তোর বর? কে আবার? আমাদের অ্যারোগেন্ট স্যার মিস্টার মইনুল হাসান রাজ। সিরিয়াসলি? হাউ ইজ ইট পসিবল? তুই চলে আস, তারপরে সব বলবো। এমন সময় অভি এসে বলল। ভাবি, আপনি এখানে কেন? রানী পিছনে ফিরে তাকিয়ে দেখলো অভি দাঁড়িয়ে আছে। ও তুই? এই আমাকে একদম ভাবি বলে ডাকবি না। সবার সামনে ডাকিস ঠিক আছে, কিন্তু আমরা দুজন একসাথে থাকলে ভাবি ডাকার কোনো প্রয়োজন নেই। তুই আমাকে রানী আর তুই বলেই ডাকিস। কেন? তুই তো আমার ভাবি, তাহলে ডাকতে নিষেধ কেন করছিস? কারণ আমি তোর ভাইয়ের সাথে সংসারটা করছি না, তাই। কী সব আজে বাজে কথা বলছিস? আমি জানি তুই সেই ছোটবেলা থেকে ভাইয়াকে ভালোবেসে আসছিস, এখন এই কথা কেন বলছিস? তোর ভাইয়া আমার ভালোবাসাটাকে এক নিমেষেই ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে। এখন আর তার জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা অবশিষ্ট নেই, আছে শুধু ঘৃণা। আমি আমার হৃদয়ে বড় একটা তালা ঝুলিয়ে দিয়েছি। আর তাছাড়া তোর ভাইয়া একটা ক্যারেক্টারলেস। আমি তোর শেষের কথাটা মানতে পারলাম না। তাহলে শোন, তোর ভাইয়া গতকাল আমার সাথে কি কি করেছে। এরপর জন্মদিনের পার্টির কথা বলল। দেখ, তখন সে নেশাগ্রস্ত ছিল, তাই হয়তো করেছে। সজ্ঞানে থাকলে করতো না। হয়েছে বাদ দে, তোর ভাইয়ার আর সাফাই গাইতে হবে না। তাছাড়া তোর ভাইয়া একটা মেয়েকে 5 বছর যাবৎ ভালোবেসে আসছে। এবার বুঝলাম মেয়েটি তাকে ছেড়ে কেন বিদেশে চলে গেছে। কোনোভাবে হয়তো জানতে পেরেছে তোর ভাইয়া বিবাহিত। যাই হোক, তোকে একটা পরামর্শ দেই, সব কিছু ভুলে গিয়ে জীবনটা ভাইয়ার সাথে নতুন করে শুরু কর। তার সম্ভব না। তোর ভাইয়ের যে সময়টায় আমার পাশে থাকা খুব প্রয়োজন ছিল তখনই পাইনি। একা একটা অনাথ মেয়ে দাদু ভাইয়াও আমাকে ছেড়ে পাড়ি জমিয়েছে বিদেশে। তোর ভাইয়ের দিব্যি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। কোথায় যাব, কি করব? তখন যদি মিনা আমাকে আশ্রয় না দিত, জানি না কোথায় আমার ঠিকানা হতো। সবটাই বুঝলাম, তারপরও বলবো সে তোর বর। যা করবি ভেবেচিন্তে করবি, যাতে পরবর্তীতে আফসোস করতে না হয়। মিনা কথা বলতেই মনে পড়লো, তুই আর মিনা কি একসাথে থাকিস? হ্যাঁ, কেন? ওর ফোন নাম্বারটা দিবি? আপুর বিয়েতে আসতে বলতাম। আমি ওকে ফোন করে দিয়েছি, ও আসছে। আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। ওকে, এখানে কি থাকবি নাকি নিচে যাবি? তুই যা, আমি একটু পর আসবো। ঠিক আছে, থাক তাহলে। রাজ ছাদের দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল। অভি নিচে যেতে নিলে দেখলো রাজ দাঁড়িয়ে আছে। ভাইয়া তুই? হ্যাঁ আমি। আচ্ছা তুই নিচে যা, আমি রানীকে নিয়ে আসছি। রাজ গিয়ে রানীর পাশে দাঁড়ালো। রানী রাজকে দেখে চলে যেতে নিলে রাজ ওর হাত ধরে থামিয়ে দিল। আপনি আবার আমার হাত ধরলেন কেন? তোমার সাথে কথা আছে। আপনার সাথে কোনো কথা নেই, সমস্ত কথা সেদিনই শেষ হয়ে গেছে।
সেদিনটাতে আপনি আমাকে কিছু বলার সুযোগটা পর্যন্ত দেননি। হাত ছাড়ুন বলছি। রাজ এবার টান দিয়ে রানীকে দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এরপর কোমরে 2 হাত রাখলো। বড্ড তেজ তোমার। এই তেজটাকে কি করে কন্ট্রোল করতে হয় তা আমার জানা আছে। কি করছেন কি? ছাড়ুন। কেউ দেখে নিলে সম্মানের ছিটেফোঁটাও থাকবে না। আমি আমার বউকে ধরছি, তাতে কার বাপের কি? হ্যাঁ, আর তুমি এখনো কি ছোট আছো? মানে? স্বামী স্ত্রীর মাঝে কিছু হলে সেটা কি দেবরকে বলতে আছে? পার্টিতে তোমার সাথে কি করছি, বাসর রাতে কি হলো, কেন বললে তুমি অফিকে? বলছি, বেশ করছি। আপনি আমার এতটা কাছাকাছি আসবেন না, আমার খুব অস্বস্তি হয়। ছেড়ে দিন আমাকে। তুমি আরো জানি কি বলছিলে অভিকে? আমি ক্যারেক্টারলেস, তাহলে একটু হয়েই যাক। এই বলে রাজ তার অধর যুগলবন্দি ধরে নিল রানীর অধরে। রানী রাজকে ছাড়ানোর জন্য জোর জবরদস্তি করছে, কিন্তু রাজের শক্তির সাথে হার মানল। একটু পর রাজ রানীকে ছেড়ে দিল। অসভ্য বেয়াদব লোক একটা। আর কখনো আমাকে স্পর্শ করার সাহস দেখাবেন না, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। বলে রানী চলে যেতে লাগলো। রানী ডার্লিং, মিষ্টিটা কিন্তু দারুণ ছিল। আমার কিন্তু এই মিষ্টি রোজ রোজ চাই। রানী রাজের দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটলো, আর রাজ একটা চোখ টিপ দিল। রানী মনে মনে রাজকে কয়েকটা গালি দিল। শালা লুচু, তোর ডায়াবেটিক্স হবে। হনুমান বান্দর উল্লুক, 1 নাম্বারের দানব একটা। গায়ে কি শক্তি! রানী রাইসার রুমে এসে রাগী গজগজ গজগজ করতে থাকে। রাইসা রানীর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আসলে রানী ঠিক কি হয়েছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। রানী শুধু এক হাত দিয়ে অন্য হাতে কসলাচ্ছে। ভাবি, এনিথিং রং? নাথিং। কিছু তো একটা হয়েছে বন্ধু, মনে করে বলতে পারো? আসলে তোমার ভাই একটা ডেভিল, রাক্ষস। আমাকে রাক্ষসের মতো গিলে খেতে চায়। এই ব্যাপারে এমন সময় অভি এসে বলল, ভাবি, মিষ্টি খাওয়া খাওয়াই তাহলে ভালোই হলো। তুই আমার সামনে আসবি না, তাহলে তোর নাক ফাটিয়ে দিব। যাপ বাবা, আমি আবার কি করলাম? তোরা একা একা মিষ্টি খেলি আর আমাকে দিলি না। আমি শ্বশুর বাড়ি যাওয়ার আগেই পর হয়ে গেলাম। তুই একটা বুদ্ধু। আমি অন্য মিষ্টি খাওয়ার কথা বলছি। অন্য মিষ্টি? ও, এ ব্যাপারে। ভাবি তাহলে মিষ্টি খাও অবধি চলে গেল। রানী রাগে কটমট করতে করতে অভির কাছে গিয়ে ওর মাথা নুয়ে পিঠের উপর কয়েকটা কিল বসিয়ে দিল। তোর ভাইয়া একটা লুচু আর তুই একটা হারামি। তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ঢের ভালো। আরে ভাবি, এবার তো মারামারি থামাও। বিকেলে আমার গায়ে হলুদ, চলো আমাকে গায়ে হলুদের শাড়িগুলো দেখাই। আমার সাথে বাকি সবাই হলুদ রঙের শাড়ি পরবে। শাড়িগুলো তোমার দায়িত্বে দিয়ে দেব, তারপর সবাই তোমার থেকে শাড়ি নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে আপু। এখন তো তুমি এটা নাও। একটা না আপু, আমি 2টো নিচ্ছি, কারণ বিকেলবেলা আমার বান্ধবী মিনা আসবে। ওকে ভাবি। বিকেলে গায়ে হলুদের আগেই মিনা আর রিশাদ আসলো। কিরে, তুই আর রিশাদ স্যার একসাথে? তোরা কি একসাথে এসেছিস? বলছি পরে, আগে চল ফ্রেশ হয়ে নে। রানী মিনাকে রাইসার রুমটা দেখিয়ে দিল। তুই যে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। একটু পর রানী মিনার জন্য খাবার নিয়ে রাইসার রুমে আসলো। শোন, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি খেয়ে নে। একটু পর আপুর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, এই হলুদ শাড়িটা পরে নিস। আমিও গিয়ে রেডি হই। তুই কি রাজ স্যারের রুমেই এন্ট্রি নিয়েছিস? উপায় নেই, বাধ্য হয়ে নিয়েছি। আর কথা না বাকি পরে হবে, খেয়ে নে। ওকে। রানী রুমে এসে দেখলো রাজ বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। রানী রাজের দিকে ডুকু চোখে তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে শাড়ি পরার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে গায়ের উপর একটা টাওয়াল দিয়ে বের হয়ে আসলো। রাজ বারবার আর চোখে রানীর দিকে তাকাচ্ছে। রানী শাড়িটা হাতে নিল। আমার সামনেই শাড়ি পরতে হবে? আমাকে বললেই তো বাইরে চলে যেতাম। আপনি কি কথা শোনার লোক? আচ্ছা চলে যান বাহিরে। রাজ বিছানা ছেড়ে রানীর দিকে এগিয়ে আসছে। কি হলো, আপনি আমার দিকে আসছেন কেন? একদম কাছে আসবেন না বলে দিলাম, তাহলে খুব খারাপ হবে।
কিন্তু কে শোনে কার কথা? রাজ রানীর কাছে এগিয়ে এসে রানী দুই গালে হাত রেখে কপালে একটা পাপ্পি দিল। এবার যাও, শাড়ি পরে নাও। চোখে গাঢ় করে কাজল দিবে, ঠোঁটে হালকা লিপস্টিক পরবে, হাতে রেশমি চুড়ি পরবে, কেমন? মামুবাড়ির আবদার। বলে রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রানী গ্রামের মেয়েদের মতো করে শাড়ি পরে কোমরে বিছা পরল, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক পরল। এরপর মিনাকে ডাকতে আসলো। এসে দেখে মিনা রাইসাকে সাজিয়ে দিচ্ছে। মিনা, তুই এবার সেজে নে, আমি আপুকে বাকিটা সাজিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আরে বাহ ভাবি, তোমাকে তো হেব্বি লাগছে। ওয়েট করো, তোমাকেও হেব্বি লাগবে। রানী রাইসাকে চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে দিল। সিথিকে গাঁথা ফুলে মালা গলায়, হাতে, কানে দিয়ে সাজিয়ে দিল। এবার নিজেকে আয়নাতে দেখো, নিজেই চোখ ফেরাতে পারবে না। থ্যাংক ইউ ভাবি। ওয়েলকাম মিনা, তোর হলো? এবার যে যেতে হয়। আর একটু। এমন সময় মা এসে বলল, কি রে, তোদের হলো? সবাই তোদের জন্য অপেক্ষা করছে। হয়ে গেছে মা, আপনি যান, আমরা আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। বলে মা চলে গেল। রানী, আমারও হয়ে গেছে, এবার চল। বাড়ির আঙিনায় একটা স্টেজ সাজানো হয়েছে। রানী আর মিনা রাইসাকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দিল। রাইসার মা এসে বলল, তাহলে আমরা এখন হলুদের কাজ শুরু করতে পারি? ঠিক আছে মা, শুরু করুন। রাইসাকে এক এক করে সবাই হলুদ দিতে লাগলো। সবার শেষ রানী আর মিনা রাইসাকে হলুদ দিতে আসলো। আপু, আমরা সবাই মিলে তো তোমাকে হলুদে হলুদ বানিয়ে দিলাম, এখন কি গোসল করবে? না করে উপায় আছে? এভাবে আমি থাকতে পারবো না। তাহলে চলো। এদিক হলুদ লাগানো হলে সবাই মিষ্টি খাওয়া খাই করছে। রাইসাকে নিয়ে যাওয়ার সময় মিনাকে ছো মেরে একটা গাছের নিচে আড়ালে গেল রিশাদ। স্যার, আপনি সব কি করছেন? সমস্ত পথ আপনি বসে বসে আমাকে জ্বালাতে জ্বালাতে এসেছেন, এখন আবার কি চাই? তোমাকে আজ দেখতে হলুদ পরীর মতো লাগছে, আর এই প্রথম তোমার মুখটা দেখলাম। আমাকে একটু পান ভরে দেখতে দাও। স্যার, ছেড়ে দিন, আমাকে কেউ দেখে নিলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিচ্ছু হবে না। বলে রিশাদ মিনার খুব কাছে চলে আসলো। রিশাদের গরম নিঃশ্বাস মিনার মুখের উপর পড়ছে। মিনা রিশাদের চোখে নেশা দেখতে পেল। খারাপ কিছু একটা হতে যাচ্ছে এই মুহূর্তে। তাই মিনা রিশাদকে জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে পালালো। এদিকে রানী রাইসাকে ওর রুমে দিয়ে এসে নিজেও ফ্রেশ হওয়ার জন্য ওদের রুমে আসলো। রানী রুমে ঢুকতেই রাজ দরজাটা লক করে দিল। হলো, দরজা লক করছেন কেন? কেন রোম্যান্স করবো দরজা খুলে নাকি? রানী দৌড়ে ওয়াশরুমে যেতে নিলে রাজ ওর হাত ধরে টান দিয়ে খুব কাছে নিয়ে আসলো। সবাইকে হলুদ মাখালে, কিন্তু আমাকে তো মাখালে না। কারণ আমি আপনাকে হলুদ মাখবো কেন? আমি তোমার বর। বর না বর বর, ছাড়ুন আমাকে। আপনাকে না নিষেধ করেছি যখন তখন আমার খুব কাছাকাছি আসবেন না। রাজ কোনো কথা না বলে রানীর গালের সাথে গাল মিশিয়ে নিজের গালে হলুদ লাগিয়ে নিল। তুমি তো আর লাগালে না, তাই আমি তোমার গাল থেকে আমার গালে লাগিয়ে নিলাম। হয়েছে আপনার, তাহলে ছাড়ুন, আমি ফ্রেশ হব। রাজ রানীকে ছেড়ে দিলে রানী এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। রাজ রানীর এমন কাণ্ড দেখে হাসছে। পুরো পাগলি একটা। এদিকে মিনা রাইসার রুমে এসে হাঁপাচ্ছে। মিনার সাথে সাথে অভিও আসলো, এসে মিনার পাশে বসলো। কিরে দোস্ত, তুইও দেখছি ডুবে ডুবে জল খাচ্ছিস। ব্যাপারটা কতদিন যাবৎ চলছে? তুই যা ভাবছিস একদমই তা না। হয়েছে, আর বোঝাতে হবে না। তোর বেষ্টু এসেই মিষ্টি খাওয়ার কাজটা সেরে নিল। তোকে দেখলাম মিষ্টি খেতে খেতেও খেলি না। অভি, তোর মুখে কি কিছুই আটকায় না? আর সত্যি বলছি, আমার আর রিয়াদ স্যারের মাঝে কিছুই নেই। তাহলে ভাইয়ার বন্ধুটাও তোদের স্যার? সমস্যা কোথায়? লাইন ক্লিয়ার করে দে। এর কাছে এত তাড়াতাড়ি ধরা দিতে চাই না। এ আমাকে অনেক কষ্ট দিয়েছে, এখন তারও কিছুটা ফেরত পেতে হবে। কষ্ট দিয়েছে মানেটা কি? মিনা সবটা বলল অভিকে। এবার তুই বল, এত তাড়াতাড়ি সবটা কি করে মিটিয়ে নেই? দেখতে হবে না বন্ধুটা কার?
যেমন ভাইয়া তেমন তার বন্ধু, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানে না। শালাকে আচ্ছা মতো টাইট দিয়ে নিস। সেটাই, এখন শুধু সময়ের অপেক্ষা। একটা কথা বলতো, তুই কি রিশাদকে ভালোবাসিস? এখনো জানি না। এমন সময় রানী এসে অভির কান ধরলো। বান্দর, সব সময় সবকিছুই কি তোর চোখেই পড়তে হবে? যা ছাদে, আমি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তুই সব সময় আমার কানের ওপর থাকিস কেন বল? কিসের শত্রুতা আমার কানের সাথে? আচ্ছা চল আমরা ছাদে যাই। জানিস মিনা, এই রানী আমার ভাবি হওয়ার পর আমার উপর একটু বেশি অত্যাচার করছে। করবেই তো, তুই ওর দেবরছি বলে কথা। শেষ পর্যন্ত তুইও যা, তোদের সাথে খেলবো না আরি। হ্যাঁ যা যা, তোকেও আমাদের লাগবে না। রাইসা ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। কাকে আবার কার লাগে না? আপু কিছু না, তুমি ছাদে যাও, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে ভাবি। মিনা, অভি, চলো ছাদে। এরপর রানী সবার জন্য চা নিয়ে ছাদে আসলো। সবাইকে চা দিল রানী। ছাদে রাজ, রাইসা, রিশাদ, মিনা আর ওদের কয়েকজন কাজিন আছে। চা খাওয়ার পর সবাই মিলে কিছু সময় আড্ডা দিল, কিন্তু রানী চলে গেল নিচে রাতে ডিনারের জন্য রান্না করতে। রানী ওর শাশুড়ি মায়ের সাথে রান্না করলো। রাত 10টার সময় রানী সবাইকে ডিনার করতে ডাকলো। সবাই খেতে বসলে রানী আর ওর শাশুড়ি সবাইকে খেতে দিল। সবার খাওয়া হলে রানী আর শাশুড়ি মা খেয়ে সব কিছু ধুয়ে পরিষ্কার করে যে যার রুমে আসলো। রানী রুমে এসে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লো। রাজ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কিচ্ছু বলছে না, শুধু রানী ঘুমানোর অপেক্ষা করছে। একটু পর রানী ঘুমিয়ে পড়ল। রাজ রানীকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। ফজরের আজান হতেই রানী ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখলো ও রাজের বুকে ঘুমিয়ে আছে। রানী মনে মনে ভাবতে লাগলো, ব্যাপারটা হলো কি? আমি তো রাতে ফ্লোরে শুয়েছিলাম, তাহলে বিছানায় কি করে আসলাম? তাহলে স্যারই আমাকে বিছানায় নিয়ে এসেছে। হতেই পারে, কারণ ওনার কাছে কোনো কিছু অসম্ভব না। রানী রাজকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাজের ঘুম ভেঙে গেল। কি হলো, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি রাতে ফ্লোরে শুয়েছিলাম, তাহলে বিছানায় আসলাম কি করে? আমি কি জানি কি করে তুমি আসছো? ফালতু কথা বলবে না। কেন নিয়ে আসলেন সেটা, কেন নিয়ে আসলেন বিছানায়? আমি আপনার সাথে এক বিছানায় থাকতে চাই না। স্বামী স্ত্রী আলাদা ঘুমাতে নেই, তুমি জানো না? হচ্ছে আপনার বাজে বকা। আজান হয়েছে, এবার রুজু করে মসজিদে যান নামাজ পড়তে। আজ্ঞে মহারানী। রাজ অজু করে মসজিদ চলে গেল নামাজ পড়তে। রানীও নামাজ পড়ে কিচেনে চলে আসলো সবার জন্য নাস্তা বানাতে। বাড়িতে অনেক মেহমান, নাস্তা বানাতে অনেক সময় লাগবে, তাই তাড়াতাড়ি চলে আসলো নাস্তা বানাতে। একটু পর রানীর শাশুড়ি মা আর মিনা আসলো। বৌমা, তুমি একা একা নাস্তা তৈরি করছো, আমাকে ডাকলে না কেন? মা, গতকাল আপনি অনেক কাজ করেছেন, তাই আর ডাকিনি। ভাবছি একটু ঘুমান, তারপর ডাকবো। কাজ আমি একা করিনি, তুমিও তো করছো আসার পর থেকে, বসে থাকোনি। তাতে কি হয়েছে মা? আপনার বয়স হয়েছে, এই বয়সে এত কাজ করা ঠিক না। আপনার কিছু করতে হবে না, আপনি বসুন, আমি সবটা সামলে নিব। হ্যাঁ আন্টি, রানী ঠিকই বলেছে, আপনি বসুন, রানীকে আমি সাহায্য করছি। আচ্ছা ঠিক আছে। বৌমা, তোমার শ্বশুর নামাজ পড়েই চা খায়, তার জন্য চা বানিয়ে দাও, আমি তাকে দিয়ে আসছি। আর শোনো, চা আপাতত 4 কাপ বানাও, তারপর সবাই নাস্তা করতে আসলে বানানো যাবে। ঠিক আছে মা। রানী চা বানিয়ে শাশুড়ি মাকে দিল 1 কাপ, মিনাকে 1 কাপ নিজের জন্য রেখে শ্বশুরের জন্য নিয়ে গেল। বাবা আসবো? আসো মা। বাবা আপনার চা। এই দিনটা অপেক্ষা করছিলাম কতদিন যাবৎ। আমার বৌমা আমার জন্য চা নিয়ে এসে বলবে, এই নিন বাবা আপনার চা। আশীর্বাদ করি মা, স্বামী সোহাগিনী হোক। রানী শ্বশুরের কথা শুনে লজ্জায় মাথা নিচু করল। আচ্ছা মা, আপনি চা খান, আমি নিচে যাই, অনেক কাজ পড়ে আছে। যাও মা। রানী নিচে আসলে শাশুড়ি মা বলল, চাটা খেয়ে নে মা, ঠান্ডা হয়ে যাচ্ছে। রানী চায়ের কাপে চুমুক দিয়েই রাজ এসে বলে, 1 কাপ কফি কি পাওয়া যাবে?
রানী উঠতে নিলে মিনা রানীকে থামিয়ে দিল। তুই চা খা, আমার খাওয়া শেষ, আমি কফি করছি। হঠাৎ আমার ছেলের এত পরিবর্তন, পাজামা পাঞ্জাবি, মাথায় টুপি, মনে হলো নামাজে গেছিলে। হ্যাঁ মা, আমি নামাজ পড়তেই গেছিলাম। বাহ, বেশ ভালো, এতেই পরিবর্তনটা যেন স্থায়ী হয়। এদিকে মিনা কফি বানিয়ে নিয়ে আসলো রাজের কাছে। এই নিন স্যার আপনার কফি। রাজ আস্তে করে বলল, তুমি নিয়ে আসলে কেন? তোমার বান্ধবী নিয়ে আসতে পারতো না? স্যার, রানীও আপনার ছাত্রী, আমিও আপনার ছাত্রী, তফাৎটা কোথায়? শালি, তোমাকে আলাদা করে পাই, কিসের তফাৎ তখন বোঝাও। ওকে দুলা ভাই, এখন মাথাটা ঠান্ডা করে কফিটা খেয়ে নিন। এত তাড়া কিসের? এত সহজেই সবটা ভুলে গেলে কি করে হবে? মিনা, তোমাকে তো কুল ডাউন, এত জোরে বলতে নেই। চোখের সামনে থেকে যাও বলছি। তোমাকে শায়েস্তা করার মানুষ তুমি নিজেই সঙ্গে করে নিয়ে এসেছো, ভুলে গেলে নাকি? আমি ভয় পাই নাকি আপনার বন্ধুকে? আপনি একটা খবিশ, আপনার বন্ধু আর একটা খবিশ। বলেই চলে গেল। রাজ মনে মনে বলল, শালি, তোমার পাখনা গজিয়েছে, ওয়েট করো, ছাটার ব্যবস্থা করছি। কিরে, এত সময় কি বললি? তোর বরকে একটু টাইট দিয়েছি, ইচ্ছে ছিল কফিতে চিনির বদলে লবণ মিশিয়ে দিই, তারপর আবার ভাবলাম এটা তো তোর বাড়ি, এখানে কাজটা করা ঠিক হবে না। তবে আজ আমি তোর বরকে যদি সামনে ওই পচা পুকুরটাতে না চুবাইছি, তাহলে আমার নামও মিনা না। এসব একদম করতে যাস না, বাড়ি ভর্তি মেহমান, তারা কি ভাববে? আরে রাখ তোর ভাবা ভাবি, আমি তো কাজটা কৌশলে করব, কেউ বুঝতেও পারবে না। কি করবি? মিনা রানীর কানে কানে কি কি বোঝানো বলল। তাহলে হাতের রিংটা হাত থেকে খুলে লুকিয়ে রাখে। ওকে মেরি জান, শয়তানের নানি। সকালবেলা নাস্তা তৈরি হলে রানী আর মিনা সবাই খেতে দিল। সবার খাওয়া শেষ হলে রাজের মা বলল, মা, এবার তোমরাও খেয়ে নাও। ঠিক আছে আন্টি। রানী আর মিনা নাস্তা করে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলো। চল এই সকালবেলাতেই এই কাজটা সেরে ফেলি। কি কাজ? আর রে, মনে নেই তোর বরকে চুবানোর কথা? থাক না, এসব করার কোনো দরকার নেই। কি রে, বরের জন্য মনে হয় ভালোবাসা উপচে পড়ছে। একদম ফালতু কথা বলবি না। তাহলে চল। ঠিক আছে চল। রানী আর মিনা চলে গেল পুকুর পাড়ে। রানী সিঁড়ি বেয়ে নিচে নামলো। তাহলে এখন ড্রামাটা শুরু করি। তুই তো ড্রামা কুইন, যা বলবি তা না করা পর্যন্ত শান্তি পাবি না। মিনা বাসার ভেতরে এসে রাজকে ডাকতে লাগলো। রাজ স্যার, কই আপনি? মিনার ডাক শুনে রাজ আর রিশাদ চলে আসলো। কি হলো, এমন শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? মিনা মনে মনে বলল, শালা, আমি সার, একটু পর টের পাবি এই শরতের হিমহিম ঠান্ডায় যখন পুকুরে নামবি। কি হলো, মুখে তালা দিছো কেন? কি হয়েছে বলো। আসলে স্যার, রানীর আঙুলের রিংটা পুকুরে পড়ে গেছে। কি? চলো গিয়ে দেখি। এরপর তিনজন পুকুরের পাশে বসলো। রানী, রিংটা পড়লো কি করে? হাত ধুতে গিয়ে পড়ে গেছে। পুকুরে আসছো কেন? হাত ধুতে কি পুকুরে আসা লাগে? বেশি কথা না বলে আমার রিংটা খুঁজে আনুন। আচ্ছা ঠিক আছে। রাজ পুকুরে নেমে পড়লো। মিনার মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো। রানীর কানে কানে বলল, এবার রিশাদ শালাকে চুবাবো, আমার সাথে খবিশগিরি। মিনা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। চুপ কর তুই। রিশাদ স্যার, আমার মনে হয় রাজ স্যার একা খুঁজে পাবে না, আপনারা তাকে হেল্প করা দরকার। তুমি ঠিক বলছো। রিশাদও একটা লাফ দিয়ে পুকুরে নামলো। রাজ একের পর এক ডুব দিয়ে যাচ্ছে, কিন্তু রিং খুঁজে পাচ্ছে না। রানী, তোমার রিংটা ঠিক কোন জায়গায় পড়ছে? খুঁজে পাচ্ছি না। একটু সামনে দেখুন, পেয়ে যাবেন। রিশাদ স্যার, এইভাবে ডুব দিলে কোনো দিন খুঁজে পাবেন না, আর একটু ভালো করে ডুবান। এমন সময় অভি এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে? এত সকালবেলা এরা পুকুরে ডুবাচ্ছে কেন? রানীর রিংটা পড়ে গেছে, সেটাই খুঁজছে। তুইও গিয়ে খোঁজ। মিনা, তোর কি মনে হয় আমি ওদের মতো বুদ্ধু? আমি জানি এটা তোর একটা শয়তানি। সকালবেলা ওদেরকে তোর হঠাৎ চুবাতে মনে চাইলো কেন? চুপ কর, ওরা শুনতে পাবে। আর একটু থাকুক পানিতে, তারপরে উঠতে বলবো। ওদের টাইট দেওয়ার ব্যবস্থা ভালোই করছো। রানী, পাচ্ছি না তো।
এবার রানী, মিনা আর অভি জোরে জোরে হেসে দিল। উঠে আসুন, আর খুঁজতে হবে না, রিং পড়লে তো পাবেন। এই দেখুন, আমার রিং আমার কাছেই আছে। তার মানে তোমরা আমাদের দুজনকে বোকা বানিয়েছো। অপেক্ষা করো, সময় আমাদেরও আসবে। হ্যাঁ, সেই আশাতেই থাকুন। রাজ আর রিশাদের খুব রাগ হচ্ছে। এই হালকা হালকা শীতের সকালবেলা পানি বেশ ঠান্ডা থাকে। ওদের বড্ড সাহস বেড়ে গেছে। এখানে কিছু বলবো না, একবার দেখাই যাই, তারপর টের পাবে। সোনামণি, তৈরি থাকো, টিট ফর ডেট। ভাইয়া, ওরা বলল আর তোমরাও বোকার মতো নেমে পড়লে। আমি জানি মিনা খুব দুষ্টু, ওর মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি গিজ গিজ করতে থাকে, কিন্তু আমার ভাবিটা এত দুষ্টু না। দেখতে থাকো আর কি কি করে তোমাদের মিনা টাইট দিতে থাকে। সবে ঠান্ডা পানিতে চুবালো। আর একটা কথা ভুলো না, মিনার হাতের কোনো খাবার খেতে যেও না, না জানি কী সব উল্টাপাল্টা মিশিয়ে খাইয়ে দিবে। আরে না, এসব করবে না। আজ সকালেই তো আমাকে কফি খাওয়ালো, কফিটা তো দারুণ ছিল। আচ্ছা, আমি আর কিছু বলবো না। আমার দায়িত্ব ছিল তোমাদের সাবধান করা, আমি আমার কাজ করে দিছি, বাকিটা তোমাদের ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার চল, চেঞ্জ করতে হবে, খুব শীত লাগছে। রাজ আর রিশাদ ভিজে অবস্থাতে বাসার ভেতরে ঢুকলো। ওদের দেখে সবাই ভাবছে এত সকাল সকাল এরা ভিজে আসলো কোথা থেকে। রাজের মা ওদের দিকে ভুকু চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল। তোদের এই অবস্থা কি করে হলো? তোমাদের আদরের বৌমা আমাদের মিথ্যে বলে পুকুরে নামিয়ে। রাজের কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। হাসি দেখে রাজের প্রচন্ড রাগ হচ্ছে। এতে হাসার কি হলো? একবার রানীকে হাতের কাছে পাই, তারপর দেখো ওর অবস্থা কি করি। কি একদম ঠিক হয়েছে, তোর সাথে এটাই হওয়া উচিত। রাজ রাইসার চুলের মুঠি ধরে বলল, বললি তুই? আর একবার বল। এই ভাইয়া ছাড় আমাকে, আমার লাগছে খুব। রাগ করছিস ভাবির উপরে, রাগ ছাড়ছিস আমার উপরে। থাকবো না, আমি চলে যাব তোদের ছেড়ে। রাজ রাইসাকে ছেড়ে দিয়ে রানী রানী ডাকতে ডাকতে নিজের রুমে আসলো। কি হলো, এত চেঁচাচ্ছেন কেন? রাজ রাগটাকে কন্ট্রোল করতে না পেরে রানীকে একটা চর বসিয়ে দিল। সব ফাইজলামির মানে কি? রানী কোনো কথা না বলে রাজের হাতে টাওয়াল ধরিয়ে দিয়ে চলে গেল। এবার রাজের রাগটা একটু কমলো। ও নো, এটা আমি কি করালাম? এখন কি হবে? রানীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। রানী মাথায় কাপড় দিয়ে গাল ঢেকে নিল যাতে গালের দাগটা দেখা না যায়। রানী কারোর সাথে কোনো কথা না বলে কিচেনে চলে আসলো দুপুরে রান্না করার জন্য। মিনা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। ও রানীর কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? মন খারাপ কেন? রাস্তায় কিছু বলেনি তো? কিছু হয়নি। তোর যদি ইচ্ছা হয় আমাকে সাহায্য কর, আর না পারলে আমাকে বিরক্ত করিস না। মিনার মনে সন্দেহ হলো, ও কেন গালটা ঢেকে রাখলো। মিনা রানীর গাল থেকে কাপড়টা সরালো। প্লিজ আর কিছু করিস না, এরপর দেখা যাবে রাগের মাথায় আমাকে খুন করে দিল। তুই কোনো চিন্তা করিস না, তো আমি ভাবছি এর সাথে সারা জীবন কাটাবি কি করে। তোকে কে বললো এর সাথে আমি সারা জীবন কাটাবো? ঢাকায় গিয়ে আগে একে ডিভোর্স দিব। এমন ক্রেজি সাইকোর সাথে থাকা সম্ভব না। সামান্য ব্যাপারে আমাকে চর মারলো, না জানি এর থেকে বড় অন্যায় করলে কি করবে। যা হবার তা হয়ে গেছে। আজ বিকালে আমার সাথে আমাদের বাড়িতে যাবে। ওকে, যাব। কাল আপুর বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে পরশু ঢাকাতে চলে যাব। আপুর রিসেপশনের পার্টি হবে ঢাকাতে, তবে আমি রিসেপশনের পার্টিতে যাচ্ছি না। রানী আর মিনা রান্না করে চলে গেল শাওয়ার নিতে। রুমে এসে রানী তার বিয়ের সময় দেওয়া লাকেজটা বের করলো। সেখান থেকে একটা শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে। রাজ এদিকে ভুলেও তাকালো না। রাজ মনে মনে বলল, মহারানীর আকাশে প্রচুর মেঘ জমে আছে, যে কোনো সময় বর্ষণ হতে পারে। রানী শাওয়ার নিয়ে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো টাওয়ালে দিয়ে মুছে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল। যখনই চুলে চিরুনি করতে যাবে এখনই রাজ এসে রানীকে পিছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুছে দিল। রানী কোনো কথা বলল না, ও ওর কাজ করতে লাগলো। চুলে চিরুনি করতে গেলে রাজের মুখে লাগলো। রাজ রানীকে ছেড়ে দিল। রানী
রানী তার কাজ শেষ করে চলে গেল ডাইনিংয়ে সবাইকে খেতে দিতে। দুপুরে খাবার সময় রানী রাজকে খাবার বেড়ে দিল। শাশুড়ি মাকে দিতে বলল। রানীর এমন ব্যবহারে রাজ ঠিক নিতে পারছে না। রাজে খুব কষ্ট হচ্ছে। বিকেলবেলা রানী আর মিনা বোরখা পরে তৈরি হলো। রাজ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। সরি রানী, আমার ভুল হয়েছে, ক্ষমা করো আমাকে। আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না। এবারও রানী চুপ। কি হলো, কথা বলছো না কেন? আর যাচ্ছ কোথায়? রানী ঠিক করেই নিল ও রাজের সাথে কোনো কথা বলবে না। রাজ রানীর হাত ধরে বলল, তাহলে তুমি ঠিক করে নিয়েছো আমার সাথে কোনো কথা বলবে না? রানী রাজের হাতটা ছিটে মেরে ছাড়িয়ে দিল। রানী আর মিনা শ্বশুর শাশুড়ি বলে বেরিয়ে পড়ল। মিনাদের বাড়ি খুব একটা দূরে না, তাই ওরা ঠিক করে নিল পায়ে হেঁটে যাবে। রাজ এসে ওর মাকে জিজ্ঞেস করলো, মা, ওরা দুজন কোথায় গেল? মিনারদের বাড়িতে। কেন, তোকে বলে যায়নি? না মা, বলে যায়নি। রাজ রিশাদের কাছে এসে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, এক্ষুনি বের হতে হবে। কোথায় যাব? মিনাদের বাড়িতে। রানী আর মিনা সেখানে গেছে। আরে বাহ, বিনা নেমন্তণে শ্বশুর বাড়ি যাব? তাড়াতাড়ি চল। দোস্ত, একটা ভুল করে ফেলেছি। রাগের মাথায় রানীকে একটা চট দিয়ে ফেলেছি। তারপর থেকে রানী আমার সাথে কোনো কথা বলছে না। শালা কাপুরুষ, বউয়ের গায়ে হাত তুলিস? এমনিতেই সম্পর্কটা ঠিক নেই, তার উপর মারছিস। জানি না তোর কপালে কি আছে। একটু পর মিনা ওদের বাড়িতে আসলো। মিনা আর রানীকে দেখে মিনার মা খুব খুশি হলো। তুই গ্রামে আসছিস কাল, অথচ বাড়িতে আসলি আজকে? আগে বলো মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিন্তু তোর বাবা খুব একটা ভালো নেই। পায়ের ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে। তোর বাবাকে আবার ডাক্তার দেখানো লাগে। বিগত কয়েক মাস ধরে তোর ভাইয়া কোনো টাকা পয়সা দেয় না। তোর বাবার রিটায়ার্ডের টাকার সংসার খরচ, ওষুধ, তারপর তাকে দিয়ে হয়। আমি মাস শেষে হিমশিম খেয়ে যাই। মিনার মায়ের কথা শুনে রানী আর মিনা দুজনেই চোখ দিয়ে পানি পড়ছে। দরজার ওপাশে দাঁড়িয়ে রাজ আর রিশাদের কথাগুলো শুনছে। মা, আগামী মাস থেকে আমাকে আর টাকা দিতে হবে না। আমি ঢাকায় গিয়ে কয়েকটা টিউশন নিয়ে ঠিক করে নেব, তাতেই আমি আমার খরচ চালাতে পারবো। হঠাৎ মিনার চোখে পড়ল দরজার কাছে কারো ছায়ামূর্তি। কে ওখানে? বলে দরজার কাছে এগিয়ে আসলো। এসে ওদের দুজনকে দেখতে পেল। আপনারা এখানে? মিনা, কে এসেছে? মা, তোমার একজন জামাই এসেছে, আমাদের রানীর বর। জামাই আপনের ব্যবস্থা করো, ভেতরে আসুন আপনারা। রাজ আর রিশাদ লিভিং রুমে এসে বসলো। মিনা আর ওর মা চলে গেল অতিথি আপ্যায়নের জন্য কিচেনে। এমন সময় মিনার বাবা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে আর বলছে, কে এসেছে মিনার মা? রানী মিনার বাবাকে ধরে একটা সোফাতে বসিয়ে দিল। চাচু, আমি আর মিনা এসেছি। আমার সাথে আরো দুজন আছে, তাদের পরিচয় না হয় তারাই দিক। রানীমা তুই? মারে, আজকাল চোখও ভালো দেখতে পায় না। দেখেছিস না শরীরটাও কেমন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আস্তে আস্তে চলার শক্তিও হারিয়ে ফেলেছি। এখন শুধু অপেক্ষায় আছি কখন উপরওয়ালা ডাক দিবে। কিন্তু মেয়েটার জন্য বড্ড চিন্তা হয়। ওকে যদি পাত্রস্থ করে যেতে পারতাম তাহলে মরে গিয়েও শান্তি পেতাম। এসব কথা বলতে নেই চাচ্চু, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি না থাকলে কাকিমার কি হবে একবারও চিন্তা করছো? কি আর হবে, তুই আর মিনা দেখে রাখবি। কি পারবি না? ছেলেটাকে একাডেমি শিক্ষায় শিক্ষিত করেছি ঠিকই, কিন্তু মানুষ বানাতে পারলাম না। শেষ পর্যন্ত অমানুষে রূপান্তর হলো। থাক এইসব কথা, আমার সাথে তোমার জামাইও আছে, সে এইসব কথা শুনছে, মনে মনে কি না কি মনে করে। পরিচয় করিয়ে দিবি না জামাইয়ের সাথে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি মইনুল হাসান রাজ, রানী বর, আর ও হলো আমার বন্ধু রিশাদ মাহমুদ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। কি করো তোমরা? আমরা ভার্সিটির টিচার, আপনার মেয়ে রানীর টিচার। মাশাআল্লাহ, ভালো।
মিনা আর মিনার মা অতিথিদের জন্য নাস্তা নিয়ে আসলো। খাওয়া হলে রাজ আর রিশাদ মিনার বাবার সাথে আরো কিছু সময় গল্প করে। রানী মিনার সাথে ওর রুমে গেল। রানী, তুই স্যারের সাথে বাড়ি চলে যা। বাবা মায়ের এমন অবস্থা দেখে আমার আর যেতে মন চাচ্ছে না। আমি কাল সকালবেলা চলে আসবো। কি অবস্থায় তোকে আমি জোর করব না, এই অবস্থায় তোকে আমি জোর করব না। আমি জানি বাবা মা না থাকার যন্ত্রণাটা কতটা তীব্র, তবে কাল সকাল সকাল চলে যাস। আচ্ছা ঠিক আছে। রানী আর মিনা আসলো লিভিং রুমে। চাচু, কাকিমা, আজ আসি, আবার একদিন আসবো। আবার আসিস মা, জামাই নিয়ে আসলি ঠিকভাবে আপ্যায়নও করতে পারলাম না। ধুর আন্টি, এসব কি বলছেন? আমরা আপনার আপ্যায়নে যথেষ্ট খুশি হয়েছি, কিন্তু মিনা, তুমি কি আমাদের সাথে ফিরবে না? না স্যার, আমার বাবা মায়ের অবস্থা তো দেখলেনি, আমি ছাড়া ওদের কেউ নেই। তাই যে 2 দিন গ্রামে আছি, বাবা মায়ের সাথেই থাকি। তবে কাল আসবো আপনাদের বাড়ি। এই কথার পরে আর কোনো জোর খাটে না। ওকে, তাহলে তুমি কালকে অবশ্যই আসবে। জি স্যার, আসবো। আঙ্কেল আন্টি, আজ আমরা আসি, আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আচ্ছা বাবা, এসো। ওরা 3 জন বেরিয়ে পড়লো মিনাদের বাসা থেকে। রানী, তুই মিনাদের বাসায় আসবে আমাকে আগে বললে কি হতো? অন্তত মিষ্টি নিয়ে যেতে পারতাম। এইভাবে খালি হাতে তাদের বাড়িতে গেলাম, তারা কি না কি মনে করেছে বলো তো? আমি তো আপনাকে আমার পিছু পিছু আসতে বলিনি, আপনি কেন আসলেন? আর একটা কথা, আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগে না, প্লিজ। সারা পথ যদি আর কোনো কথা না বলেন তাহলে খুব খুশি হব। রাজ রানীর 2 বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলছে, কিসের এত দেমাগ তোমার? ভুল করেছি, ক্ষমাও চাই। ভুল করেছি, ক্ষমাও চাই, ব্যাস মিটে গেল। কিন্তু না, অহংকারে একদম মাটিতে পা পড়ছে না। কি চাই তোমার, ক্লিয়ার করে বলো। আপনি কোনো ভুল করেননি, করেছেন অন্যায়। ভুলের ক্ষমা হয়, কিন্তু অন্যায় করলে ক্ষমা না, শাস্তি পেতে হয়। আর আপনার কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই। আরে যে নিজেই মানসিক দিক থেকে একটা ভিখারি, সে আবার অন্যকে কি দিবে? আচ্ছা বলো, কি শাস্তি দিতে চাও? আপনাকে আমি একাই শান্তি দিতে চাই, আর তা হলো আপনাকে ছেড়ে চলে যাব আমি। আপনি আমাকে কোনো দিন আপন করে পাবেন না। আপনার জন্য এই শাস্তি যথেষ্ট, আশা করি বুঝতে পারছেন। তোমার কি মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইবে আর আমি তোমাকে যেতে দিব? সেটা তুমি ভাবলে কি করে? তোমার আমি এমন অবস্থা করব যাতে কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাতেও আনবে না। ড্যাম ইট। রাস্তায় দাঁড়িয়ে এই কাণ্ডগুলো করছে ওরা 2 জন। তখন কয়েকজন মুরব্বি যাচ্ছিল রাস্তা দিয়ে। তাদের এমন আচার দেখে একজন বলে উঠল, রানীমা, তোকে জানতাম একটা ভদ্র মেয়ে। রাস্তায় দাঁড়িয়ে জামাইয়ের সাথে ঝগড়া করছিস কেন? যা বাড়ি যা, কপাল করে এমন একটা জামাই পেয়েছিস। এবার আপনি খুশি তো? রাস্তার পাবলিক দ্বারা অপমান করিয়ে দেখলেন তো, দোষটা আমারই হলো। সবাই আমার দিকে আঙুল তুলল, অথচ আপনার দোষটা কেউ দেখতে পেল না। রানী কথাগুলো শুনে রাজ ওকে ছেড়ে দিল। রাজ মনে মনে বলে, সত্যি তো, এখন দোষটা তো আমারই ছিল, কিন্তু শুধু শুধু কথাগুলো শুনলো রানী। রানী ওদেরকে ছেড়ে চলে গেল অনেক দূর, কিন্তু ওরা 2 জন সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। রাত কি হলো, বাসায় যাবি না? একটা ব্যাপার বুঝতে পারছি না। তুই যখন রানীর কাছাকাছি যাস তখন কোনো না কোনো বাধা বিপত্তি আসবেই। আমিও সেটা লক্ষ্য করছি, তবে আজই এর দা ইন্ড করব। কি করতে চাস? কিছুদিন পর চাচ্চু হওয়ার সুখবর পাবি। দোস্ত, কাজটা কিন্তু ঠিক হবে না। এছাড়া রানীকে আটকে রাখার আর কোনো উপায় নেই। দেখিস দোস্ত, এতে আবার সমস্যা যেন না বাড়ে। তো ভাবিস না, চলে। পুরুষত্ব দেখাতে গিয়ে আবার সবটা শেষ করে ফেলিস না। এবার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, কাল রাইসার বিয়ে। রাতের বেলা ডিনার করে যে যার রুমে চলে গেল। রানী রুমে ঢুকতেই রাজ দরজাটা লক করে দিল। রানী সেদিকে ভ্রুক্ষেপ করলো না। ও একটা পাটি বিছিয়ে নিল মেঝেতে। এবার বিছানার উপর থেকে বালিশটা নিয়ে শুয়ে পড়ল। রাজ রানীর কাছে এসে পাজা কোলে করে বিছানায় শোয়ালো। আপনার সমস্যাটা কি? আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দিবে না? আমি আপনার সাথে এক বিছানায় শুবো না। হুশ, একদম কথা বলো না জান। রাজ রানীর এত কাছে আসতে রানী কেঁপে কেঁপে উঠছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হার্টবিট দ্রুত গতিতে বাড়তে থাকে। রাজ রানীকে বিছানায় শুয়ে হাত দুটো 2 হাতে চেপে চেপে ধরল।
রানী কিছু বলতে যাবে তার আগে রানী অধর রাজের অধরে যুগলবন্দি হয়ে গেল। রানী নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। রাজ মুহূর্তের মধ্যে হারিয়ে গেল রানীর মাঝে। আজ পর্যন্ত বাধা বিপত্তি কাটিয়ে রাজ রানীকে আপন করে নিল, কিন্তু রানীর ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছে না। কিছু সময় পর, হলো আপনার পুরুষত্ব দেখানো? আপনি খারাপ আমি জানতাম, কিন্তু এতটা খারাপ বুঝতে পারিনি। আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে সবটা তো লুটে নিলেন, কিন্তু আমার ভালোবাসা কোনোদিন পাবে না। আপনার জন্য এখন আমার হৃদয়ে ঘৃণা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আপনি আমার বর। প্লিজ রানী, এভাবে বলো না। আমি শুধু তোমাকে আমার কাছে আটকে রাখার জন্য এই কাজটা করেছি, আর আমি ভুল তো কিছু করিনি। আমি তোমার বর। প্লিজ, আর বলতে হবে না। নিজের কাছে আটকে রাখার জন্য এই নোংরা কাজটা করার কি খুব প্রয়োজন ছিল? আরে আপনি কি অভিমানটাও বুঝতে পারেন না? আপনি আমার অভিমান ভাঙানোর চেষ্টা না করে পশুর মতো ঝাঁপিয়ে পড়লেন। আপনার উচিত ছিল আমাকে সময় দেওয়ার। সরি, আমি ভুল করে ফেলেছি। এবারের মতো ক্ষমা করে দাও।